এডিট করতে চাচ্ছিলাম হুম, তখনও চুজ ডিভাইস চাচ্ছে, আবার আমি যখন নতুন ব্যাচ ক্রিয়েট করছি জি, তখনও চুজ ডিভাইস বলছে, এবং ওকে। এই জায়গাটা থেকেই আমি আটকে আচ্ছা, যাচ্ছি। বায়োমেট্রিক ডিভাইস ছাড়া এই সফটওয়্যারের 90% কাজকর্ম চলবে না। ঠিক আচ্ছা আছে, যাদের বায়োমেট্রিক ডিভাইস নেই এবং সিনক্রোনাইজেশন করা নেই, তারা যে প্রবলেমগুলোই পড়ছেন সেটা ডিভাইস রিলেটেড প্রবলেম। ডিভাইস না থাকলে অনেক জায়গায়, যেমন এই যে এখানে চুজ ডিভাইসে আটকে গেছে, তাহলে ডিভাইস ক্রিয়েট করবেন কিভাবে? নিচে আসেন, ডিভাইস নামে যে অপশনটা আছে এখানে আসেন। আপনাদের অনেকেরই এই প্রবলেম। আরো নিচে বাম দিকের মেনুগুলো দেখেন, কালো মেনুতে আসেন, ডিভাইস অপশনটাতে অ্যারোতে ক্লিক করেন। ডিভাইস, ক্রিয়েট হ্যাঁ, ডিভাইস। ক্রিয়েট ডিভাইস। এখানে এসে আপনার ডিভাইসটা বাইরে একটা ক্লিক করেন, স্ক্রিনের বাইরে। হুম, আচ্ছা, ডিভাইস নেম দিলাম আমি। দেন। এটা কি ওখানে যে নেম দেওয়া আছে আমাকে সেইটাই দিতে হবে নাকি, না যে না, কোনো একটা? ডিভাইস নেম আপনার হতে পারে কয় তালায় আছে ডিভাইসটা সেখানে, আচ্ছা আচ্ছা, ঠিক হতে আছে। পারে কোন ল্যাবে আছে সেখানে, ঠিক আছে, অথবা আপনার মোহনপুর টিটিসি বায়োমেট্রিক ডিভাইস অন হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি এমটিটিসি আমার একটাই ডিভাইস আছে, আমি একটা ডিভাইস দিয়ে শুরু করছি। জি, দেন অ্যাটেন্ডেন্স টাইম, কয়টায় ক্লাস শুরু করেন? স্টার্ট টাইম, এখানে আমার শুরু হচ্ছে হলো 12টায়। 12টায়। তাহলে স্যার এটা অ্যাটেন্ডেন্স কয়টা থেকে নিবে? আমি স্টার্ট করবো স্যার 12টা থেকে, আমি তার আগের থেকে যে আসবে তো তারা আগে হাজির হয়ে আগে যাবে। থেকে দিলে সে নিবে না অ্যাটেন্ডেন্স। ইন টাইম অ্যাটেন্ডেন্স মেশিন কাউন্ট করবে না, এর পরে হলে কাউন্ট করবে না, মানে এর আগে হলে কাউন্ট করবে না। তাহলে আপনি আধা ঘন্টা আগে থেকে দিবেন। তাহলে আমি 30, 11:30। হ্যাঁ, জি, রাইট। তাহলে এম দেন স্যার, রাইট, হ্যাঁ। হ্যাঁ। স্যার এটা কি ক্লিয়ার স্যার আপনারা, যে ওই টাইমের ইন টাইম যেটা তার তার সময় থেকে নিবে, তার আগের টাইম গুলো কিন্তু এখানে নিতে চাইবেন। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ আমার কয়টায়? ক্লাস শেষ হবে হচ্ছে হলো 6টায়। তাহলে আপনি তার মানে 6:30 দিয়ে রাখবেন, একটু যদি দেরি হয়। কারণ আচ্ছা, ওই ঠিক যদি আছে। 6:30টায় ক্লাস শেষ হয় তাহলে তার বায়োমেট্রিক আর নিতে চাইবে না। আচ্ছা আচ্ছা। 6টা পর্যন্ত নিয়ে স্টপ থাকবে। দেন ডিভাইস লোকেশন। লোকেশন তো দিয়ে দেন, প্রিন্সিপাল অফিস বা মেন গেট বা ওয়ার্কশপ যেখানে আছে। ঠিক আছে, আমি মেন গেটে দিলাম আমারটা। জি, হুম। আচ্ছা, ডিভাইস সিরিয়াল সিরিয়াল নাম্বার। নাম্বার এটা ওই হার্ডওয়্যার নাম্বার, এটা দেখে দিতে হবে, একবার ইউনিক নাম্বার এটা প্রত্যেকটা ডিভাইসে, এটা ওটা থেকে দেখে দিতে হবে। স্যার আমি আমি আমাকে একটু যদি সময় দেন আমি ওটা দিয়ে দিতে পারবো হয়তো। হুম, দেন। দেন আশি আশি স্যার, আশি অ্যাক্সেস। আশি দেন, স্যার, আশি। আচ্ছা স্যার, আমার যেটা ডিভাইসের পেছনে যে সিরিয়াল নাম্বারটা আছে আমরা সেই সিরিয়াল নাম্বারটাই দিব, তাই তো স্যার? জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে স্যার। আইপিও আমি ওখান থেকে দিলাম, আমার যেটা আইপি আইপি। হচ্ছে এটা রিয়াল আইপি। রিয়াল আইপি হচ্ছে আপনি যে ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট নিয়েছেন, তাদেরকে ফোন আগে করে থাকলে ভালো, না করে থাকলে আজকে মিটিং শেষে করে ফেলবেন, যে বলবেন যে আমার অফিসে দুটো রিয়াল আইপি দিতে হবে। রিয়াল আইপি দুইটা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা তারা দিবে, একটা বায়োমেট্রিক ডিভাইসে, এবং বায়োমেট্রিক ডিভাইসের সফটওয়্যারটা যে কম্পিউটারে ইনস্টল করা থাকবে সেই কম্পিউটারে দুটো রিয়াল আইপি দিয়ে আপনাকে লিখে দিয়ে যাবে বা অ্যাসাইন করে দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওকে। না, আমার এখানে আমি এখানে ডিএসসিপি ইউজ করি, কাজে আমার এখানে রিয়েল আইপি এখন পর্যন্ত নাই। নাই, তার মানে তাহলে এইটা যখন রিয়াল রিয়েল আইপি না আইপি না থাকলে হলে আমার এটা হবে না, তাই তো? আমি এখান থেকে কল করলে তো ওই আইপি তে কল করবো। আইপি তো প্রত্যেক দিন চেঞ্জ হয়ে যেতে পারে, ডাইনামিক যেহেতু রাইট স্যার। প্রতিদিন চেঞ্জ হইতে পারে। তাহলে আমি রাইট। কাকে কল দিব? এই সফটওয়্যার এই প্রমিস যখন কল দিবে, তখন হুম। আপনি যদি কন্টিনিউয়াস মোবাইল নাম্বার চেঞ্জ করেন, তাহলে তো আপনাকে আগের নাম্বারে খুঁজে পাবো না। আর আপনি তো এটা প্রতিদিন আপডেটও করতে পারবেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে রিয়াল আইপিটা এখানে একটা দিবেন, আপনার ওই মেশিনে একটা, ওই আমার যে মেশিনে একটা, কম্পিউটারটা, আমার যেখানে ইনস্টল থাকবে সেখানে একটা, দুইটা। সেই কম্পিউটারে দুটো রিয়াল আইপি। আচ্ছা, এই বিষয়ে একটু কথা বলবো কিনা স্যার? একটু শেষ করি, স্যার কথা বলছে, আপনি একটু একটু ধৈর্য ধরেন, স্যারেরটা শেষ হোক। স্যার জি এইখানে এখানে আমি আইপি এটা স্যার নাম্বার, একটু সামারি এভাবে আইপিটা করতে কি পারি। মেশিনের আইপি হবে? এই আইপিটা কি মেশিনের আইপি হবে না ডিভাইসের আইপি হবে? এটা হবে মেশিনের, তো আইপি হয় না স্যার, মেশিনটাকে আইপি দিবেন আপনি, কোন আইপিটা অ্যাসাইন করবেন। মেশিনের একটা লোকাল আইপি, যেটা ওই যে ডাইরেক্ট লেখা থাকে
যে আইপিটা সেটা লোকাল আইপি, কিন্তু রিয়েল আইপি আপনাকে মেশিনে আচ্ছা একটা আইপি বসানোর জায়গা পাবেন, সেটা ল্যান পোর্টে কানেক্ট করবেন, সেই আইপিটা এটা। যেমন এই যে 192.168.01 এই আইপিটা তো সকল রাউটারের লোকাল আইপি, কমন আইপি। আপনারা যারা ইন্টারনেট ইউজ করেন, এটা আপনি যে ওয়াইফাই কানেক্টেড থাকলে এটা জি দিয়ে ঢুকতে পারবেন আপনার রাউটারে, তাই না? এটা একটা কমন আইপি, আপনার এক্সাম্পল আইপি দেওয়া হবে। কিন্তু সকলেরই যদি অ্যাড্রেস এটা হয়, তাহলে ডাটা কিভাবে কালেক্ট করবেন? ওইটা নিজের ল্যানের বাইরে এই পোর্ট অ্যাক্সেস করা যায়। আচ্ছা, তারপরে বলেন পোর্ট নাম্বারটা। আচ্ছা, পোর্ট তো আমরা যেটা ওখানে পাচ্ছি বা হ্যাঁ, ওই আপনারা যে কোনো পোর্ট দিলে হবে না। আপনারা যখন বায়োমেট্রিক ডিভাইসটা কিনবেন, তখন বায়োমেট্রিক ডিভাইসটার ডাটা দেখার জন্য আপনারা বায়োমেট্রিক কোম্পানির ওয়েবসাইট থেকে একটা ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। এই ফ্রি সফটওয়্যার দিয়ে এই পোর্ট অ্যাক্সেস করা যাবে না। ওই ফ্রি সফটওয়্যার দিয়ে ই পোর্ট, ল্যান পোর্ট অ্যাক্সেস করা যায়, অর্থাৎ ল্যান আচ্ছা কমন নেটওয়ার্কের ডাটা নেওয়া যায়, কিন্তু ওভার ইন্টারনেটে নেওয়া যায় না। ইন্টারনেটে নিতে গেলে তাদের এই লিসনিং পোর্ট যেটা 4734, বা এক এক কোম্পানির এক এক রকম হয়। 4734টা জেড ক্যাটাগর লিসনিং, জেড ক্যাটাগরি বেশি ব্যবহৃত হয় দেখে ওইটা আমি এখানে এক্সাম্পল দিয়ে রাখছি। তো ওদের লাইসেন্স যদি নিতে হয় ভার্সনটা, যেমন আপনারা উইন্ডোজ ইউজ করেন, উইন্ডোজ কিন্তু ফ্রি ভার্সনও পাওয়া যায়, লাইসেন্স ভার্সনও পাওয়া যায়। আপনারা কি উইন্ডোজ ফ্রি তো ভার্সন এবং লাইসেন্স ভার্সনের সাথে পরিচিত? হ্যালো, পরিচিত তো? তো যেটা একইভাবে বায়োমেট্রিক ডিভাইসের যে সফটওয়্যারটা, সেটা একটা ফ্রি ভার্সন হয়, যে ল্যান পোর্টে ডাইরেক্ট সফটওয়্যার দিয়ে দেখা যায় একটা, আর একটা হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন। তখন তার রিয়েল আইপি কল করে এনিহোয়ার অ্যাক্সেস করা যায়, এনি প্লেস থেকে অ্যাক্সেস করা যায়, এনি নেটওয়ার্ক থেকে। তো তো- আপনাদেরকে এন্টারপ্রাইজ লাইসেন্সিং করাতে হবে। এন্টারপ্রাইজ লাইসেন্সিং এর জন্য বায়োমেট্রিক ডিভাইসগুলোর একটা ক্যাপাসিটি আছে। যদি 5000 আইডি যে ডিভাইস সাপোর্ট করে, সেটার এন্টারপ্রাইজ লাইসেন্সিং করতে লাগে প্রায় 5 লাখ টাকা। জেড ক্যাটাগরিটা অন্য কোম্পানি হয়তো কম বা বেশি হতে পারে, খুব বেশি হবে না, কাছাকাছি এরকমই 5 লাখ টাকা। 5000 আইডি 5 লাখ টাকা। আর জেড ক্যাটাগরি 10,000 আইডি যেটা সাপোর্ট করে, সেটাতে যদি এন্টারপ্রাইজ লাইসেন্স নেন আপনারা, তাহলে ওইটার খরচ পড়ে প্রায় 9 থেকে 10 লাখ টাকা। তাহলে আমরা যদি গড় বলি, তাহলে একটা আইডির জন্য আপনার 100 টাকার মতো খরচ। এটা আপনি নিজে তো আপনার কত ব্যাচ ট্রেনিং করাবেন? এক ব্যাচে 125 জন, আপনি 10 ব্যাচ করালে 1200 ট্রেনিং করাবেন। এন্ড 1200 জনের জন্য আপনি 5 লাখ টাকা দিয়ে নিজে লাইসেন্সটা কিনে ইউজ করতে পারেন, নো ইস্যু। আর যদি নিজে না কিনতে পারেন, তাহলে যে লাইসেন্সটা কিনেছে তার কাছ থেকে আপনি কিছু কি করতে পারেন, অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আপনারা যারা কথা বলছেন না, একটু মিউট করবেন। ওকে, যিনি নিজেরটা কিনতে পারবেন না, কথার কথা, যে 5 লাখ টাকা দিয়ে আমি কিনবো না বা 10 লাখ টাকা দিয়ে আমি কিনবো না, উনি যেটা করতে পারে, আমরা অ্যান্টিভাইরাস কিনি কিভাবে কিনি, অনেক সময় অ্যান্টিভাইরাস সেভাবে কিনতে পাওয়া যায়। মানে একটা লাইসেন্স 3 ইউজার, একটা লাইসেন্স 10 ইউজার, এরকম মার্কেটে অনেকেই কিনে রাখতে পারে যে আমি 10,000 ইউজার কিনেছি, আমার লাগবে 1500, আমি 1500 আপনার কাছে দিলাম, আরেকজনের কাছে 10টা দিলাম। এভাবেও অনেকে রিটেল আপনাকে লাইসেন্সটা বিক্রি করতে পারে। বা আপনারা সবাই মিলে একসাথে লাইসেন্সটা কিনতে পারেন, যে আপনারা 10টা টিটিসি একসাথে মিলে 1000 করে লাগবে, তাহলে 10,000 লাইসেন্স আপনারা একসাথে। রুমে যদি ক্যামেরাটা থাকতো, তাহলে আপনার সামনে উপবিষ্ট যারা, তারা, তাদের নাম যদি রেজিস্টার্ড থাকতো, তাহলে বলতো মিস্টার রহিম এত মিনিট, মিস্টার করিম এত মিনিট। আর যদি আননোন কেউ থাকতো, তাহলে লেখা উঠতো আননোন অন এত মিনিট, আননোন 3 এত মিনিট, এটা বলতে পারতো। এফআর ক্যামেরা প্রত্যেকটা মানুষকে আলাদা এন্টিটি হিসেবে ডিটেক্ট করতে পারে এবং দিতে পারে। এবং এফআর ক্যামেরা ইটসেলফ, এখন পর্যন্ত মার্কেটে যত এফআর ক্যামেরা আমরা দেখেছি, আমি যখন আর&ডি করি বা নিজে যখন প্র্যাকটিস করি, তখন দেখেছি যে এফআর ক্যামেরার লাইসেন্সিং করাই থাকে, ওটা ফ্রি পাওয়া যায় না। ওটার দাম 60,000 টাকা ডিভাইস, এককালীন ডিভাইসের দাম 60,000 টাকা। কিন্তু এটার অসুবিধা একটাই, এটা প্রতি রুমে একটা একটা লাগাতে হবে, কারণ এফআর ক্যামেরাটা তো নিয়ে ঘুরতে পারবেন না। ওই এফআর ক্যামেরা ওই মিনিটে এক ক্লাসরুমে বসাইছেন, ওই ক্লাসরুম থেকে যদি আধা ঘন্টার জন্য একটা ছেলে চলে যায়, তাহলে সকলের দেখাবে 4 ঘন্টা, আর ওই ছেলেটার দেখাবে 3.5 ঘন্টা, কারণ আধা ঘন্টা সে ওয়াশরুমে ছিল বা কোনো জরুরি প্রয়োজনে বাইরে ছিল বা ইচ্ছা করে ক্লাস ফাঁকি দিয়েছে। প্রত্যেকের টাইম ক্যালকুলেট করতে পারে। এটার ক্ষেত্রে কোনো সিনক্রোনাইজেশন মেশিন লাগে না।
আপনারা এখানে জাস্ট ওই মেশিনের আইপি পোর্ট এগুলো দিয়ে দিলে অটোমেটিক কানেক্ট হয়, আপনাকে এটা কাউকে দিতে হবে না। বায়োমেট্রিকের পরিবর্তে আপনারা এফআর ক্যামেরা কিনতে পারেন, এফআর ক্যামেরা কিনলে লাইসেন্সিং ইস্যুটা নেই, ওটা অটো কানেক্ট হবে, কিন্তু ওটা এক্সপেন্সিভ, 60,000 টাকার নিচে পাওয়া যায় কিনা আমি জানি না, পাওয়া যায়। এই হিগ ভিশনের সব থেকে আমি আমি আমার জানা মতে দেখেছিলাম ওদের 60,000 টাকা মতো দাম পড়ে, ক্যাশ ক্যাশ ভ্যাট ট্যাক্স ছাড়া, ওইটা অটোমেটিক কানেক্ট হয়। এরকম আরো আছে মার্কেটে, ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা, এফআর ক্যামেরা বলে, একসাথে 100 মানুষও বসে থাকলেও সে ডিটেক্ট করতে পারে কে কে কোনজন, একবারে আলাদা করে মার্ক করে দিতে পারে। এটা সব থেকে হাইটেক। আমাদের এই ক্যামেরাটাই করতে বলা হয়েছিল, বাট এটা অনেক এক্সপেন্সিভ দেখে আমরা বায়োমেট্রিকটা এই রেখেছি, যাতে ফেস দেখা যায় এরকম একটা বায়োমেট্রিক। জি স্যার স্যার, আরেকটা কথা ছিল স্যার, আইপি অ্যাড্রেস যেটা, এটা আমার রিয়েল আইপি দিতে হবে। রিয়েল আইপি দিতে হবে। রিয়েল আইপি আমাদের ইন্টারনেট প্রোভাইডার যে আছে তার কাছ থেকে নিব। জি জি, যার কাছ থেকে আপনি ইন্টারনেট নিয়েছেন, বিটিসিএল হলে বিটিসিএল, অন্য জায়গায় হলে অন্য জায়গায়। যদি স্যার আমাদের রিয়েল আইপি সে দিতে না পারে, মানে তার কাছে যদি না থাকে, সেক্ষেত্রে ওয়েট করতে হবে। রিয়েল আইপি না দিতে পারার কিছু নাই, রিয়েল আইপি দিতে পারবে, ইন্টারনেট আইএসপি যারা তারা রিয়েল আইপি দিতে পারবে, অসুবিধা নেই। এটা থাকার কিছু না, আপনাকে একটা আইপি অ্যাসাইন করবে, এটা চেঞ্জ হবে না, একেবারে আপনার এনআইডি নিয়ে আপনার ডিটেলস নিয়ে একেবারেই বাংলাদেশ সরকারের একটা ডাটাবেজে আপনাকে এন্ট্রি করে দেবে, বোঝা যাবে যে এটা আপনার ওখান থেকে অ্যাক্সেস। স্যার এখানে আমাদের আরেকটা ইয়ে আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ, এটা আমার অ্যাক্টিভ, অবশ্যই অ্যাক্টিভ, অ্যাক্টিভ না অবশ্যই করলে active। তো হ্যাঁ জি। ঠিক আছে। ইনঅ্যাক্টিভ মানে আপনি ইনঅ্যাক্টিভ করলেন, ডিভাইসটাকে অফ করে রাখেন, এই আর কি। জি, থ্যাংক কথা ইউ। বলতে যাচ্ছিলাম স্যার। জি স্যার ওই যে কোনো ট্রেনের যদি আমি রেজিস্ট্রেশন করি, ধরেন যে রেজিস্ট্রেশন করার পরে ইমেলটা ভুল হয়েছে, কোনোভাবে লিখতে যে ইমেলটা ভুল হয়েছে, হুম, পরবর্তীতে ওই ট্রেনিকে আর রেজিস্ট্রেশন মানে ওনাকে আর আওতায় নিয়ে আসা যাচ্ছে না কোনোভাবে। এরকম আসলে প্রিন্সিপাল স্যারের ইমেল থেকে নাম, আপনারা একটু নোট নেবেন, কখনো জি। যদি কোনো ট্রেনির কোনো তথ্য পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের পিডি স্যারের ইমেলে দিয়ে আমাকে, আমার যে প্রোগ্রামারের ইমেল সেটাতে একটা সিসি দিয়ে রিকোয়েস্ট পাঠাবেন যে এই আইডির কারেক্ট এই, ভুল এই। তো আপনার ভুল অংশটা দিয়ে আমি সার্চ করে তাকে বের করব, কারেক্ট অংশটা দিয়ে তাকে রিপ্লেস করে আপনাকে মেলে জানাই দিব, ডান। এরকম অনেক স্যাররাই পাঠিয়েছে, দিয়েছি। স্যার একটু আরেকবার বলবেন স্যার প্লিজ। নাম, এনআইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি। নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এনআইডি, এই 4টা জিনিস দিয়ে বলবেন তার ভুল হয়েছে, এইটা ঠিক করতে হবে, এটা আমরা ওটা যথাযথ বিচার করে ঠিক করে দেব, ঠিক আছে। একটু সময় লাগে, বোঝেন, কারণ অনেকেরই আসে, একটা দুইটা তো ভুল প্রতি ব্যাচেই হতেই থাকে। তা আমাদেরকে মেল করলে আমরা 2 দিন 3 দিন 4 দিন যাই লাগুক, এতদিন লাগেনি, মেলে পাঠালে আমরা জাস্ট পিটি স্যারকে, জাস্ট মেলে থাকে, স্যারকে কখনো বলি যে স্যার এরকম বেশি থাকলে পিটি স্যার পর্যন্ত যায়, একটা দুটা হলে আমি নিজেই করে দিই, যে স্যার একটা জাস্ট ইমেল আইডি দেখে বোঝাই যাচ্ছে জিমেল বানানটা ভুল করছেন, এটা ঠিক করতে তো আর একেবারে ফাইল তোলার দরকার হয় না, কিন্তু অনেক প্রতিষ্ঠানের ডাটা ডিলিট করতে বলে, যে ডাটাগুলো ডিলিট করে দিতে হবে। তো ডাটা ডিলিট করতে গেলে যেটা হয়, সেটার জন্য আমার ফাইল টাইল তুলতে হয়, পারমিশন নিতে হয়, কিন্তু সামান্য কারেকশন এগুলো আমি নিজে করে দিই, ঠিক আছে। জাস্ট আমাদের অফিসিয়াল মেলে দিয়ে রাখবেন, আপনাদের এগুলো আপডেট করে দেওয়া হবে, একটু সময় নিব আমরা, 1 দিন 2 দিন, বাট আপনাদের এগুলো আপডেট করে দেব। আর কিছু স্যার? অফিসিয়াল মেইল কোনটা স্যার? আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, অ্যাসেটের ওয়েবসাইটে ঢুকে দেখবেন পিডি স্যারের থেকে শুরু করে আমাদের যত কর্মকর্তা আছে তাদের তালিকা দেওয়া আছে, সেই তালিকায় আমার মেলটা দেওয়া আছে, programmer@asset-dt.gov.bd।